বর্তমান যুগের চিকিৎসা খুবই ডেঞ্জারাস। যেমন আপনি অ্যান্টিবায়োটিক দিতে গেলে তো হালকা রিয়াকশন হতেই পারে, কিন্তু এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে তো রুগী শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়ে রুগী মারাও যেতে পারে। যে রুগীটা এত খারাপ, আমার কাছে কয়েক ডজন রুগীর ইতিহাস আছে, রুগী আসছে ও অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে বা অ্যান্টিবায়োটিক দেওয়ার শুরুর মধ্যেই কিছুক্ষণের মধ্যে মারা মারা গেছে। কারণ মারা যাবে এই জন্য রুগী যদি শেষ পর্যায়ে চলে আসে, অ্যান্টিবায়োটিক দেওয়ার একটা সময় আছে, এই সময়ের মধ্যে না দিলে অ্যান্টিবায়োটিক তো কাজ করবে না। আপনি রুগী শ্বাস প্রশ্বাসে প্যারালাইসিস হয়ে গেছে, রুগী কিডনি ইঞ্জুরি হয়ে গেছে, রুগী শকে শকে চলে গেছে, তখন তো অ্যান্টিবায়োটিক দিয়েও লাভ হবে না। রাসেলস ভাইপারে কিন্তু ট্রিটমেন্টটা শুরু করা খুব সহজ। সহজ এই জন্য ওই কোবরা বা ক্রিয়েটে যেখানে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়, রাসেলস ভাইপারে তো এটা হচ্ছে না প্রথমে। কাজে ওকে অ্যান্টিভেনম দিয়ে তাকে রেফার করলে পরে পরবর্তী ডিস্ট্রিক্ট হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল ওখানে গেলে পরে তখন ওরা প্রয়োজন হলে তাকে আরো অন্যান্য উন্নত পরীক্ষা করে ডায়ালাইসিস লাগবে কিনা, ইলেকট্রোলাইট অসুবিধা হলে কিনা, রক্ত রাখবে কিনা ইত্যাদি করতে পারবে। এবং এটা অনেকেই বলছে 72 ঘন্টা, 72 ঘন্টা না, এটা প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। প্রথমে বলি, অ্যান্টিভেনম হচ্ছে বিষধর সর্বদংশনের অন্যতম চিকিৎসা, একমাত্র চিকিৎসা নয়। অ্যান্টিভেনম ছাড়া আরো অন্যান্য আনুষঙ্গিক অনেকগুলো চিকিৎসার প্রয়োজন হতে পারে ক্ষেত্র বিশেষে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস কিংবা রক্ত দেওয়া কিংবা ডায়ালাইসিস করা কিংবা স্যালাইন দেওয়া ইত্যাদি ইত্যাদি। এখন অ্যান্টিভেনম বাংলাদেশ উৎপাদন করে না। বাংলাদেশ উৎপাদন করার চেষ্টা করেছিল 1985 সালের দিকে, কিন্তু 5 বছর চেষ্টা করার পরে এটা আর সম্ভব হয়নি। এখন এখন এখনো বাংলাদেশ অ্যান্টিভেনম বানায় না। বাংলাদেশ আমাদের পাশের দেশ ভারত থেকে তাদের কমপক্ষে 6টা কোম্পানি আছে, ওই কোম্পানি থেকে একটা বা দুইটা কোম্পানির কাছ থেকে আমরা পাই। এখানে একটা কথা বলে রাখি, ভারতে প্রতি বছর 50,000-এর মতো মানুষ সর্বদংশনে আনফরচুনেটলি মারা যায়। দুনিয়াতে মারা যায় 80,000 থেকে 1,38,000, 30,000, তার অর্ধেকের মতো এশিয়াতে এবং দক্ষিণ এশিয়াতে। এখন দেখুন, ভারতে যে 6টা কোম্পানি অ্যান্টিভেনম বানায় তাদের যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি অনুযায়ী যদি ফুল ক্যাপাসিটিতে অ্যান্টিভেনম বানায় তাহলে ওদের যা নিড, ওই নিড ফুলফিল করতে পারবে না। আমরা ভারতের কাছে কৃতজ্ঞ এই জন্য যে ওনারা আমাদেরকে অ্যান্টিভেনম দিচ্ছেন। যদি কোনো কারণে ওনারা যদি অ্যান্টিভেনম সরবরাহ না করেন তাহলে বাংলাদেশে অ্যান্টিভেনম বিহীন চিকিৎসা চালাতে হবে। অ্যান্টিভেনম না কেন, বিহীন কি পৃথিবীর আর কোথাও কি অ্যান্টিভেনম, অস্ট্রেলিয়া থেকে শুরু করে পৃথিবীর অনেক বহু দেশ আছে যেখানে সাপ সাপের দংশনে এবং সাপের উপদ্রব আরো অনেক বেশি। সেসব দেশে তো অবশ্যই এত মানুষ মারাও যায় না, এবং ওইসব দেশেও তো ট্রিটমেন্ট আছে। আমরা দেখুন, কেন ওষুধ চাচ্ছি না এবং আমাদের নিজেদের দেশে কেন উৎপাদন করতে চাই আমি না? বলি দেখুন, আমাদের অ্যান্টিভেনম ভারত থেকে না এনে অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে, ইউকে থেকে, আফ্রিকা থেকে আনলে হবে না। আমাদেরকে অ্যান্টিভেনম আমাদের সাপের বিষ দিয়ে অ্যান্টিভেনম তৈরি করতে হবে। তো আমাদের সাপের বিষ দিয়ে যেহেতু পাচ্ছি না, তাই জন্য আমাদের কেন পাশে পারছি না স্যার, ওইটাই জানতে চাচ্ছি। কেন পাচ্ছি না, কেন পাচ্ছি না, এটা একটা আসলে প্রক্রিয়াটা হচ্ছে কি এরকম। এটা তো আমি তো আর রেসপন্সিবল পার্সন না তো এটা অ্যান্টিভেনম বানানো। ইভেন যে কারণে আপনি বলছেন যে অস্ট্রেলিয়ার অ্যান্টিভেনম দিয়ে আমাদের দেশে চিকিৎসা চলবে না, যে কারণে বলছেন সেই একই ধরনের সাজেশন কিন্তু ভারতের ব্যাপারেও রয়েছে। ভারতের যে অ্যান্টিভেনম রয়েছে এবং তাদের যে সাপ রয়েছে সে প্রজাতি আর আমাদের যে প্রজাতি এর মধ্যেও ব্যবধান রয়েছে। তাদের অ্যান্টিভেনম এনেও এনেও যদি আমাদের এখানে চিকিৎসা করাই সেখানেও যে খুব দেখুন শতভাগ কাজ করে তাও না, সেখানেও ব্যবধান রয়েছে। দেখুন সুতরাং ভারত থেকে আমাদেরকে কেন আত্মনির্ভরশীল হতে পারছি না? দেখুন ভারত থেকে অনেক বড় দেশ, ওরা যে অ্যান্টিভেনম বানায়, ওরা বানায় দক্ষিণ ভারতের সাপের বিষ থেকে নিয়ে, ওইটাও আইডিয়াল না। এটা তো আসলে আমাদের বাংলাদেশে সাপের বিষ নিয়ে ওই বিষ তাই। ব্যবহার করে, ওই বিষ ব্যবহার করে হ্যাঁ। তারপরে অ্যান্টিভেনম বানাতে হবে। এটা প্রক্রিয়াটার শুরুর প্রথম কাজ হচ্ছে আপনাকে র মেটেরিয়ালস তৈরি করতে হবে। র মেটেরিয়ালস মানে সাপের বিষ সংগ্রহ করতে হবে। ওই জন্য বাংলাদেশ সরকার এই প্রক্রিয়াটা শুরু করেছে পরে এখন এখন একটা একটা কর্মকৌশল এখন প্রণয়ন করেছে 2022, 2028, 2022-28 এই কর্মকৌশলের মধ্যে এই কথার উল্লেখ আছে। প্রথমে দেখবে যে ফিজিবিলিটি, অর্থাৎ আমরা কতটুকু টাকা ইনভেস্ট করলে কতটুকু অ্যান্টিভেনম বানাইতে পারবো, তাতে করে আমাদের এটা সাস্টেইনেবল কিনা, এই জন্য ওনারা কর্মকৌশল মধ্যে উল্লেখ আছে। আমাদের রিকমেন্ডেশন হচ্ছে বাংলাদেশে অ্যান্টিভেনম বানাইতে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু যতক্ষণ বাংলাদেশ অ্যান্টিভেনম বানাইতে পারে না, বাংলাদেশ নিজেদের বিষগুলি দিয়ে, নিজেদের সাপের বিষ দিয়ে অন্য যেসব দেশে অ্যান্টিভেনম বানায় ওদের কাছ থেকে অ্যান্টিভেনম বানাইতে পারে। এবং আমাদের অ্যান্টিভেনম গুলো যে বর্তমানে যে অ্যান্টিভেনম ব্যবহার করছি। হবে তো পারে, যতটুকু জানি স্যার, যে এসব ব্যাপারে অর্থ বরাদ্দ করা হয়েছে, কোনো ফলাফল তো এখন পর্যন্ত না না পাওয়া না না যায়নি। না না না, কথাটা সঠিক না। অর্থ বরাদ্দ হবে কোত্থেকে? অর্থ বরাদ্দ হয়েছে কি জন্য? একটা ট্রায়াল তো নাকি চলছে কোথায়, মুরগির উপরে। দেখুন, এটা এগুলো আংশিক কথা, আংশিক কথা বললে হবে না।
এটা হচ্ছে কি, ওইটা একটা নতুন পদ্ধতিতে অ্যান্টিভেনম বানান একটা টেস্ট, ওই টেস্ট শেষ করতে 10 বছর লাগবে, কিন্তু ওইটা হতে আমরা নতুন পদ্ধতিতে চলমান পদ্ধতিতে আমরা যদি ফলো না করে নতুন পদ্ধতি খোঁজ করছি কেন? ও চলমান পদ্ধতিটাকে আমরা আগে অ্যাডাপ্ট করি। ওটা তো সায়েন্টিস্টের ব্যাপার, সায়েন্টিস্টদের তো তাদের অপশন আছে, তারা কি কি করতে সেখানে সায়েন্টিস্টদেরকে তো ফাইন্যান্স থেকে শুরু করে সব দেখভালের দায়িত্ব তো সরকারের, সরকার সেখানে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আমি জানি না কোন মন্ত্রণালয় এখানে, কিন্তু সরকারের মোটামুটি দায়িত্ব। প্রায়োরিটি আছে, সরকারের তো প্রায়োরিটি আছে। সর্বপ্রথম শুনছে এতদিন প্রায়োরিটি ছিল না, কোনো কোনো কর্মকৌশল ছিল না, এখন যেহেতু কর্মকৌশল প্রণয়ন করছে, ওই প্রায়োরিটির মধ্যে আপনারা আমরা সবাই মিলে সরকারকে অনুরোধ করব, সাজেশন দেবো যাতে ওনারা ফাস্ট ট্র্যাক অ্যান্টিভেনম বাংলাদেশে তৈরি করে। সরকারের এটা আমি একটু কথা বলি। স্টেপ কি নিয়েছে এ পর্যন্ত আপনার জানা? হ্যাঁ, নিচ্ছে নিচ্ছে নিচ্ছে। শুনেন, অ্যান্টিভেনম হচ্ছে অত্যাবশ্যকীয় ঔষধ, এসেনশিয়াল ড্রাগ। এসেনশিয়াল ড্রাগ মানে এটা অ্যাক্সেস থাকতে হবে, যখন প্রয়োজন আছে বাড়ির কাছে নিকটবর্তী, যখন রোগীর কাছে প্রয়োজন আছে, পদ্মার তীর বলেন, পাহাড়ের এলাকা বলেন, ঢাকা শহর বলেন, সব জায়গাতে এইরকম ভাবে অ্যাক্সেসিবিলিটি করতে হবে। তাই জন্য অ্যান্টিভেনমটা বানানোর দায়িত্ব তাদের। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি, সরকারের কোম্পানি আছে, ওরা করতে পারে, অথবা পাবলিক প্রাইভেট। আমি আমি স্যার যে একটা একটু যদি বলি, আপনি চলে যাবেন, আপনার আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বর্তমানে, সরকারের সাথে আপনি এইসব ব্যাপারে কথা বলবার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। আপনি ডিরেক্টর জেনারেল স্বাস্থ্য বিভাগের, আপনার সব চেনা জানা আছে। এই যে একটু, কারণ এইসব আলোচনা তো সবসময় করা হয় না, আমি সবসময় রাজনৈতিক আলোচনা করি, সামাজিক বিভিন্ন সংকট নিয়ে কথা বলি, এই সর্বদংশন থেকে শুরু করে রাসেস ব্যাপার নিয়ে এই ধরনের আলোচনা এরকম পাবলিকলি খুব কমই হয়। এখনো প্রায় হাজারো মানুষ দেখছে, কারণ আগ্রহ আছে মানুষের। আপনার কাছে একটু জানতে চাই, যে 7 জন মানুষ এক অঞ্চলে মারা গেল, সেখানে একটা বেসিক কারণ দেখাচ্ছে হলো সময় মতো চিকিৎসা না দিতে পারা। সেই জায়গাতে বিকল্প পদ্ধতি তাদেরকে বাঁচানোর জন্য এই চরাঞ্চল অঞ্চলগুলিতে যে চিকিৎসা সময় মতো দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা কি আসলে জরুরিভাবে পালন করা উচিত কিনা? আমি সিম্পল যদি আপনাকে বলি, আমাদের যে ওঝা, ঘরে ঘরে ওঝা আছে, ঘরে ঘরে কি আপনি এরকম অ্যান্টিভেনম দেওয়ার মতো ওরকম লোক নিয়োগ করা যায় না? ঘরে ঘরে না হোক, অন্তত পক্ষে আশপাশে সরকারের থ্রুতে, সরকারের বেতনভুক্ত, মোটামুটি বেতনভুক্ত যারা মোটামুটি সময় মতো চিকিৎসাটা আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে দেওয়ার মতো এরকম ব্যবস্থা করা যায় না চরাঞ্চলগুলিতে, যেখানে সবচেয়ে বেশি এখন সাপেক্ষ বলে আতঙ্ক রয়েছে? দেখুন, আমাদের যে 495 উপজেলা আছে, তার মধ্যে 460টার মতো উপজেলা হাসপাতাল আছে। যদি আমাদের সব উপজেলা হাসপাতালে যদি অ্যান্টিভেনম দিয়ে ট্রিটমেন্ট করা যায়, দ্যাট উইল বি আইডিয়াল। এখন আজকেও আজকেও যে মিটিং হলো, ওই মিটিং এ ওদের সবার কাছে, ওরা ডিস্ট্রিক্ট সিভিল সার্জনরা, ডাইরেক্টররা, উপজেলা অফিসাররা, ওনারা এনশিওর করেছেন যে তাদের কাছে অ্যান্টিভেনম স্টক আছে, এবং তাদেরকে অব্যাহতভাবে গত কয়েক বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছে। এবং এই প্রশিক্ষণটা কিন্তু আজকে যে রাস্তার ব্যাপারে আলোচনার পরে নয়, কিন্তু এটা প্রতি মাসে 1 ঘন্টা করে ওরাই কেস প্রেজেন্টেশন করছে, ওরাই ডিসকাশন করছে, এবং এটা ফেসিলিটেট করছে টক্সিকোলজি সেন্টার বাংলাদেশ এবং এনসিডিসি। তাতে করে এখন অনেকগুলো উপজেলা এখন অ্যান্টিভেনম দিচ্ছেন, এবং যেসব চরাঞ্চল আছে ওইসব জায়গাতে উপজেলা অফিসারকে আমরা বলতে পারি, সরকারকে পরামর্শ দিয়ে ওইখানে আলাদা করে ওদের জন্য ডিপো সেন্টার করার জন্য, যেরকম করেছে নেপালে। নেপালে কিন্তু এটা সরকারি হাসপাতালে দেয় না, এটা রেড ক্রিসেন্টের কতগুলি সেন্টার আছে, রেড ক্রিসেন্টের সেন্টারে ওরাই কিন্তু 1-2 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওই ট্রিটমেন্ট গুলি দিচ্ছে। কাজে আমরা সরকারকে বলতে পারি, উপজেলা হাসপাতালে, সব উপজেলা হাসপাতালে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক 24/7। একই রকম ভাবে দেখানি দূর চরাঞ্চল আছে, ওখানে যাতে আউটপোস্ট করা হয়, ওখানে আউটপোস্ট করা হয়। এটা বিভিন্ন রকমের পদ্ধতি আছে, মোবাইল বিভিন্ন পদ্ধতি আছে, কিংবা আউটপোস্ট করা যেতে পারে। বিভিন্ন অঞ্চলে পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিসের একটা পাশকে আপনি নিতে পারেন, বা বিভিন্ন অঞ্চলে আছে সরকারি স্কুল আছে, সেসব স্কুলের যে কোনো একটা কক্ষকে আপনি এখন ইমার্জেন্সি সময়টাতে কমপক্ষে জরুরি চিকিৎসা সেবা দিতে। ওটা পারবে না এই জন্য, কারণ অ্যান্টিভেনম দিতে গেলে কতগুলি অত্যাবশ্যকীয় জিনিস প্রয়োজন আছে, মিনিমাম কতগুলি এসেনশিয়াল জিনিস আছে যারা জানবে। কারণ এগুলি তো, এটা তো গোড়ার সিরাম দিতে গেলে রিয়াকশন হতে পারে, ওই রিয়াকশন ম্যানেজ করার মতো ব্যবস্থা থাকতে হতে পারে। আমার উপজেলা হাসপাতালের চিকিৎসকরা দিতে অপারগতা প্রকাশ করে অনেক সময়, এখানে বাইরে আউটরিচ সেন্টারে দেওয়া খুব সহজ হবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি প্রথম পর্যায়ের সমস্ত উপজেলা হাসপাতালে থাকা উচিত, ক্ষেত্র বিশেষে কিছু কিছু আউটরিচ সেন্টার করতে পারে, কিংবা মোবাইল ভ্যান করতে পারে, বা মোবাইল সেটাই বলছিলাম, হ্যাঁ সেটা মোবাইলটাই করুক বিশেষে এটা করতে পারে। তবে প্রথম পর্যায়ের সমস্ত উপজেলা হাসপাতালে ট্রিটমেন্ট করা উচিত। উপজেলা হাসপাতাল হতে গ্রামের হাসপাতাল, জি সমস্যাটা হতে গ্রামের, কাজে গ্রামের হাসপাতালে অবশ্যই তার চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে। আমি একটু আগে বলছিলাম, এটা অধিকার ভিত্তিক সমস্যা, অ্যাক্সেস টু কেয়ার, অ্যাক্সেস টু ট্রিটমেন্ট। জি, এখন এই পর্যায়ে আপনি একটু ট্রিটমেন্টের ব্যাপারে, আসলে এই যে অ্যান্টিভেনম দেওয়ার আগ পর্যন্ত যারা দংশনের শিকার হয় তাদের কি করণীয় আপনার কাছে মনে হয়? মানে বিশেষ করে আপনি কিছু কিছু কথা বলেছেন যে
কেউ কেউ বলে যে অমুক ওঝার কাছে যাওয়া, আবার কেউ কেউ বলে যে অমুক সূরা পরে ফু দিলে পরে সাপের দংশন ভালো হয়ে যাওয়া, এই যে ধারণাগুলি রয়েছে এগুলো কতটা বাস্তবসম্মত? এর বাইরে কি আসলে কার কি করা উচিত? মানে দংশন যখন হয় তখন তো জানে না রাসেলস ভাইপার দিল নাকি তমুক ভাইপার দিল। এই তাৎক্ষণিকভাবে একজন দংশন প্রাপ্ত লোকের কি করা উচিত বলে মনে হয়? ধন্যবাদ। দংশনপ্রাপ্ত লোকের এবং তার আশেপাশে যারা আছে তাদের করা উচিত যে দংশিত অঙ্গ যেটা আছে এটাকে অচল করা। অচল করা মানে হচ্ছে যাতে হাড় ভাঙলে যেরকম করে হয়তো কাঠের কিছু দিয়ে বা বাঁশের কঞ্চি দিয়ে একটা গামছা দিয়ে এমন ভাবে গিরাটার উপরে নিচে এমন ভাবে করবে যাতে এটা মাংসপেশি নাড়াচাড়া করতে না পারে। মাংসপেশি যদি নাড়াচাড়া করে গিরা, একটু আগে তো এই ধারণাটা ভুল বললেন কে আমাদের বললেন? একজন, না, ভুল তো না। গিট টু যে দেখেন। আলোচনা বাবু সাহিত্য এটা বললেন যে এটা এটা ধারণাটা ভুল বলে প্রমাণিত হয়েছে। না 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 না, অচল করাটাই এটা হচ্ছে। ব্লাড সার্কুলেশন, তো ব্লাড সার্কুলেশন বন্ধের কারণে অন্যান্য সমস্যা না না দাঁড়িয়ে না যায়। না, আসলে আবু সাইদ সাহেব তো এক্সপার্ট ইন ওয়াইল্ড লাইফ। আবু সাইদ সাহেব ইজ নট এক্সপার্ট ইন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। উনি বলছেন যে হুম, অঙ্গ নাড়াচাড়া করলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। হার্ট, আসলে ব্লাড প্রেশার বাড়বে কেন? এখানে হচ্ছে অঙ্গ নাড়াচাড়া করলে বিষটা শরীরে ঢুকবে, যাতে শরীরে বিষটা তাড়াতাড়ি ঢুকতে না পারে। সময় ক্ষেপণের জন্যই অঙ্গ নাড়াচাড়া না করার জন্য বলা হচ্ছে। এছাড়া আর কোনো কিছু করার দরকার নাই। কাটাকুটা করার দরকার নাই, গিট দেওয়ার দরকার নাই, এখানে আপনার ওদের কাছে দেওয়ার দরকার নাই, পানি পরা খাওয়ার দরকার নাই। এগুলি সব না করার দায়িত্ব অনেক বেশি। অনেকগুলি না করার লিস্ট আছে, ছোট্ট একটা হুম। লিস্ট আছে। অঙ্গ অচল করে খুব দ্রুত নিকটবর্তী হাসপাতালে যাবেন, এটি হচ্ছে ফার্স্ট এইড। এবং অচলটা হাসপাতাল, কিভাবে করবে? সরি, অচলটা কিভাবে করবে আপনি আর একটু যদি বলেন। এটা হচ্ছে কি, আপনি মনে করেন একটা গিরা গিরা মনে করেন হাঁটু বা হাঁটুর নিচে, তার গিরার হুম, নিচে দিয়ে যদি আপনি একটা কাঠের চেলা বা বাঁশের কঞ্চি দিয়ে একটা গামছা দিয়ে যদি আপনি পেঁচাই দেন, তাহলে তো গিরাটা নাড়াচাড়া করতে পারছে না, এরকম ফ্লেকশন এক্সটেনশন করতে পারছে না। তাতে করে তো মাংসপেশি সংকোচন প্রসারণ হবে না। মানে ও পায়ের আচ্ছা, এটাকে মানে ওই অংশটুকু যেন নড়াচড়া না হয়, এক্স্যাক্টলি ওইভাবে এটাকে মানে এক্স্যাক্টলি রক্ত চলাচল না বন্ধ না করে অন্তত পক্ষে ওই অংশটুকু যাতে কোনোভাবে হ্যাঁ, বেশি নাড়াচাড়া না হয় ওই ব্যবস্থা রাখা, যে কোনো ওইটাই লাঠি দিয়ে বেঁধে রাখা, ওইটাই সোজা করে রেখে। ওইটাই গিট দিলে তো আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। গিট দিলে তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, দিতে জনাব হবে, আবু সাইদের কথাই সঠিক। হ্যাঁ ঠিক আছে, গিট আপনার দেওয়া বিষয়টা। যাবে না। আর হ্যাঁ, অঙ্গকে অচল করতে হবে এবং যাতে মাংসপেশি সংকোচন প্রসারণের মাধ্যমে তাড়াতাড়ি বিষ ঢুকে না যায়। এই সময়টা আচ্ছা তাড়াতাড়ি যাতে হাসপাতালে আসতে পারে এই জন্য। এবং ওই জন্য আমি মনে করি অঙ্গ অচল করা ছাড়া আর কোনো ফার্স্ট এইড নেই। মানে কোনো কিছু করা, অনেক কিছু করা যাবে না এইগুলি বেশি বলার দরকার নেই, অনেক কিছু করার দরকার নেই। এগুলি না করে শুধু দ্রুত হাসপাতালে আসলে ডাক্তার পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে বেশিরভাগ বেশিরভাগ সর্বাধিক বিষ দর সর্বাধিক নয়, তখন তারা উপসর্গ ভিত্তিক একটা সাধারণ ওয়েবসাইট টেস্ট আছে, 20 মিনিট ফোর ব্লাড ফ্লো টেস্ট, এগুলি করে বুঝতে পারবে এই রুগীটাকে হুম, অ্যান্টিভেনম দিতে হবে কিনা। অ্যান্টিভেনম দিতে হলে অ্যান্টিভেনম দেবে, অ্যান্টিভেনম দেওয়ার বিধি আছে। অ্যান্টিভেনম দেওয়ার আগে যাতে রিয়াকশন না হয় তার জন্য ওষুধ দেওয়ার বিধান আছে। এবং অ্যান্টিভেনম হুম, দেওয়ার পরে তাকে পর্যবেক্ষণ করার প্রশ্ন আছে, প্রয়োজনে অ্যান্টিভেনম দিয়ে পরবর্তী হাসপাতালে রেফার করতে হবে। যেমন উপজেলা হাসপাতালে তো সব রোগী চিহ্নিত করা যাবে না। যেমন শ্বাস হুম, প্রশ্বাসের প্যারালাইসিস হচ্ছে, তার কৃত্রিম শ্বাস প্রশ্বাস লাগবে, উপজেলা হাসপাতাল তো আইসিইউ নেই, এবং আইসিইউ আগামী 50 বছর উপজেলা হাসপাতালে করা সম্ভব হবে না। কাজে অ্যান্টিভেনম দিয়ে তাকে প্রয়োজনে পরবর্তী হাসপাতালে রেফার করবে। যেমন কিডনি ঠিক। ইঞ্জুরি, রাসেলস ভাইপারের ক্ষেত্রে বলি, রাসেলস ভাইপারে কিন্তু ট্রিটমেন্টটা শুরু করা খুব সহজ। সহজ এই জন্য, ওই কোবরা বা ক্রিয়েটে যেখানে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়, রাসেলস ভাইপারে এটা হচ্ছে না প্রথমে। কাজে ওকে অ্যান্টিভেনম দিয়ে তাকে রেফার করলে পরে পরবর্তী ডিস্ট্রিক্ট হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল, ওখানে গেলে পরে তখন ওরা প্রয়োজন হলে তাকে আরো অন্যান্য উন্নত পরীক্ষা করে ডায়ালাইসিস লাগবে কিনা, ইলেকট্রোলাইট অসুবিধা হলে কিনা, রক্ত রাখবে কিনা ইত্যাদি করতে পারবে। এবং এটা অনেকেই বলছে 72 ঘন্টা, 72 ঘন্টা না, এটা প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। যত দ্রুত দেওয়া যায়, যত দ্রুত উপসর্গ থাকলে, ইন্ডিকেশন থাকলে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে তাকে পরবর্তী হাসপাতালে রেফার করতে হবে। এবং আমি ঠিক। মনে করি এই প্রত্যেকটা হাসপাতালে, এটা বড় হাসপাতালগুলিতে, বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে, যেমন হার্টের জন্য যেমন করোনারি কেয়ার ইউনিট আছে, কিডনির জন্য যেমন ডায়ালাইসিস আছে, স্ট্রোকের জন্য যেমন ইউনিট আছে, এখানে সর্বদংশন ক্লিনিক চট্টগ্রাম মেডিকেল কলেজে সব জায়গায় রোগীগুলি এক জায়গাতে রাখে, এক জায়গাতে এক্সপার্টাইজ দেওয়া সম্ভব। কাজে ওইরকম ভাবে স্নেক বাইট ক্লিনিক ইন অল মেজর হসপিটাল করা দরকার। এবং ঠিক। অ্যান্টিভেনমটা সার্বক্ষণিক 24/7 অ্যাভেলেবল থাকতে হবে। এমন যাতে না হয় যে হাসপাতালে আছে কিন্তু রুগী পেতে দেরি হচ্ছে, এমন যাতে না হয় ডিস্ট্রিক্ট সিভিল সার্জনের কাছে আছে উপজেলাতে নাই। এটা একটা এটা ফ্লো থাকতে হবে। এটা সাপ্লাই চেইনটা যাতে ড্রাই না হয়, এটা যাতে সচল থাকে সাপ্লাই চেইনটা, এবং অ্যাক্সেস ঠিক। যাতে করা যায়। এই এই যে থাকতে হবে, এগুলির ল্যাকিংস যদি হয় এবং এই ল্যাকিংস এর কারণে কোনো রোগী যদি আসলে মৃত্যুবরণ করে, বিশেষ করে যারা জিন্দা গেল স্বাস্থ্য
কমপ্লেক্সে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু চিকিৎসকদের অবহেলার কারণে, সময় মতো ট্রিটমেন্ট না দেওয়ার কারণে যদি কেউ আসলে মৃত্যুবরণ করে, এই দায় সরকার কতটুকু নিবে বা স্বাস্থ্য কমপ্লেক্স কতটুকু নিবে? দেখুন, এই যে এই অবহেলা, চিকিৎসা অবহেলা, এটা দুনিয়াব্যাপী একটা সমস্যা। এটা এই ব্লেমটা দুনিয়াব্যাপী হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য আছে, যে হেলথ কেয়ার প্রফেশনাল ডিলে করেছে, ওরা ব্লেম করছে, ওরা অবহেলা করেছে। এখানে আসলে দায়িত্বটা দুই পক্ষের, মানুষ জনসাধারণেরও আছে, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানেরও আছে। তো স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, ওরা ওরা ওদের দায়িত্ব হবে অ্যান্টিভেনম সহ আনুষঙ্গিক সামগ্রীগুলো 24/7 থাকাটা নিশ্চিত করা, যারা ব্যবহার করতে পারে তাদের প্রশিক্ষণটা নিশ্চিত করা, এবং জনসাধারণের দায়িত্ব হবে রোগীগুলিকে ঠিক মতো আনা। এবং এটা এটা কিন্তু এটা রিস্কি, এটা কিন্তু চিকিৎসা সবসময়, চিকিৎসা হতে বর্তমান যুগের চিকিৎসা হতে খুবই ইফেক্টিভ, বর্তমান যুগের চিকিৎসা খুবই ডেঞ্জারাস। যেমন আপনি অ্যান্টিভেনম দিতে গেলে তো হালকা রিয়াকশন হতেই পারে, কিন্তু এবং অ্যান্টিভেনম দেওয়ার আগে তো রুগী শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়ে রুগী মারাও যেতে পারে। যে রুগীটা এত খারাপ, আমার কাছে কয়েক ডজন রুগীর ইতিহাস আছে, রুগী আসছে ও অ্যান্টিভেনম দেওয়ার আগেই বা অ্যান্টিভেনম দেওয়ার শুরুর মধ্যেই কিছুক্ষণের মধ্যে মারা মারা গেছে। কারণ মারা যাবে এই জন্য, রুগী যদি শেষ পর্যায়ে চলে আসে, অ্যান্টিভেনম দেওয়ার একটা সময় আছে, এই সময়ের মধ্যে না দিলে অ্যান্টিভেনম তো কাজ করবে না। আপনি রুগী শ্বাস প্রশ্বাসের প্যারালাইসিস হয়ে গেছে, রুগী কিডনি ইঞ্জুরি হয়ে গেছে, রুগী শকে চলে গেছে, তখন তো অ্যান্টিভেনম দিয়েও লাভ হবে না। ওই জন্য আসলে কালেকটিভলি আমাদের সবাইকে দুটা জিনিস করতে হবে, সামাজিক ভাবে সবাই সচেতন নাগরিক হিসেবে আমাদের দুটা জিনিস করতে হবে। একটা হচ্ছে যাতে ওজার কাছে যাওয়াটা থেকে বিরত করি, অপচিকিৎসা থেকে বিরত করি একটা। আরেকদিকে হচ্ছে আমাদের উপজেলা হাসপাতালগুলো, জেলা হাসপাতালগুলি সব জায়গাতে যাতে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া যায় তার ব্যবস্থা করা, এবং বড় হাসপাতালগুলিতে যাতে স্নেক বাইট ক্লিনিক করে মাল্টি স্টেক হোল্ডার দিয়ে যাতে প্রয়োজনে ইন্টেনসিভ চিকিৎসা ব্যবস্থাগুলি নিশ্চিত করা। আপনাকে ধন্যবাদ, একদম স্পষ্ট। আমাদের দেশের জন্য খুব দ্রুত ফাস্ট ট্র্যাক অ্যান্টিভেনম বানানো, বাংলাদেশে অ্যান্টিভেনম করা ছাড়া বাংলাদেশের বিকল্প থাকবে না। আমি মনে করি আপনাকে অনেক ধন্যবাদ। এই 3-4টি উপায় আপনি বলেছেন, কোনটি আসলে খুব সঠিক সময় এবং খুব অ্যাক্টিভলি আমাদের বাংলাদেশে সকল স্থানে উপস্থিত নাই। উপস্থিত থাকার কবে নাগাদ হবে এটার কোনো সঠিক সময় নাই। আপনাকে অনেক ধন্যবাদ যে কয়েকটি পরামর্শ আপনি দিয়েছেন, এটি আসলে কতটুকু